আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, 2021 সেশন শেষ করে আমরা এখন 2022 সেশনে পদার্পণ করতে যাচ্ছি। তো সেই ধারাবাহিকতা থেকে আমি আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 1 নিয়ে। তো অষ্টম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 1 সাধারণত প্যাটার্ন অধ্যায়। এখন প্যাটার্ন জিনিসটা কি? প্যাটার্ন মানে হচ্ছে একটা নকশা, একটা ধাপ ধারা। যেমন আমরা যে সংখ্যাগুলো বলি 1 2 3 4 5 কিংবা 2 4 6 8 কিংবা 1 3 5 7 কিংবা 5 10 15, এগুলো কীভাবে হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় প্যাটার্ন। তো এই অধ্যায়টা করতে গেলে আমাদের বেশ কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, বেশ কয়েকটা সূত্র জানতে হবে এবং কিছু নিয়ম আমাদেরকে শিখে রাখতে হবে। আজকে আমি শুধু সেই নিয়মগুলোর একটু প্রাথমিক আলোচনা করব। তো এই অধ্যায়টা করতে গেলে আমাদের যেটা প্রথম মনে রাখতে সেটা হচ্ছে সংখ্যা। তো সংখ্যা মনে রাখতে হবে, কারণ আমাদের এই অধ্যায়টা হচ্ছে সংখ্যাভিত্তিক। এখানে যে সংখ্যাগুলো আলোচনা করব সেই সংখ্যাগুলোর পরিচয়গুলো কী সেগুলো আমাদেরকে জানতে হবে। প্রথমত আমরা আলোচনা করব স্বাভাবিক সংখ্যা। এখন এই স্বাভাবিক সংখ্যার মধ্যে কী কী থাকতে পারে? স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকতে পারে মৌলিক সংখ্যা। তাই মৌলিক সংখ্যা কোনগুলো? সাধারণত 5 7 11 এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। যদি মৌলিক সংখ্যার সংখ্যা অনুযায়ী আমরা আলোচনা করতে যাই, তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে যে ওই সংখ্যাগুলো যেগুলো শুধুমাত্র একটি গুণনীয়ক থাকে। যেমন যেগুলোকে শুধু 1 দিয়ে বিভাজ্য করা যায়। যেমন আমরা যদি 5কে চিন্তা করি, 5কে যখন আমরা ভাগ করব তখন আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো। তো আমি যদি দেখি 5কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে এর ভাগফল কত? 1। তাহলে এই 5কে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে যে সংখ্যাকে শুধুমাত্র সেই সংখ্যা এবং 1 দিয়ে ভাগ করা যায় তাকে বলা হয় মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বলতে ওই সংখ্যাগুলো যেগুলো গুণনীয়ক একটি থাকবে, ঠিক আছে? মানে দ্বিতীয় কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, শুধুমাত্র 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। তো মৌলিক সংখ্যা সাধারণত 1 থেকে বড় হয়, তাই সেজন্য আমরা একইটাকে মৌলিক সংখ্যা ধরে নিই। তাহলে 2 5, তারপর হচ্ছে 3 7, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ এগুলোকে শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যাবে এবং সেই সংখ্যাটি দিয়ে ভাগ করা যাবে। যেমন 5কে 5 দিয়ে ভাগ করা যাবে, 5কে 1 দিয়ে ভাগ করা যাবে, 7কে 7 দিয়ে ভাগ করা যাবে, 7কে 1 দিয়ে ভাগ করা যাবে, 11কে 11 দিয়ে ভাগ করা যাবে, 11কে আবার আমাদের 1 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে যৌগিক সংখ্যা কোনগুলো? যৌগিক সংখ্যা হচ্ছে যে ওই সংখ্যাগুলো যেগুলোর একাধিক গুণনীয়ক থাকে। যেমন আমরা যদি দেখি যে 4কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, 4কে 4 মানে 1-এর নামটা যদি 4 বার পড়ি তাহলে 4 হয়, অথবা 2-এর নামটা যদি আমরা 2 বার পড়ি তাহলে কত হয়? 4 হয়। তাহলে 4-এর গুণনীয়ক হচ্ছে যে 1 2 2 4, মানে 1 2 4 3টা, 4-এর গুণনীয়ক হচ্ছে যে 3টা। তাহলে যে সংখ্যাগুলোর গুণনীয়ক সংখ্যা একাধিক, মানে 2-এর অধিক, 1-এর অধিক, সেগুলোকে আমরা বলি যৌগিক সংখ্যা। তাহলে এই প্যাটার্নের মধ্যে আমাদের মৌলিক সংখ্যার কাজও থাকতে পারে, যৌগিক সংখ্যার কাজও থাকতে পারে। এরপর আমাদের থাকবে জোড় সংখ্যা। জোড় সংখ্যা সাধারণত আমরা জানি যে 2 4 6 8 এগুলোকে কী বলা হয়? জোড় সংখ্যা বলা হয়। জোড় সংখ্যাকে ইংরেজিতে আবার ইভেন সংখ্যা বলা হয়। তারপর বিজোড় সংখ্যা যেটা, সেটা আমরা সবাই জানি 1 3 5 7, এগুলোকে কী বলা হয়? বিজোড় সংখ্যা বলা হয়, এবং বিজোড় সংখ্যাকে ইংরেজিতে অড নাম্বার বলা হয়। তারপর আমাদের আসবে যে ধনাত্মক সংখ্যা। এখন ধনাত্মক সংখ্যাটা কি? ধনাত্মক সংখ্যা হচ্ছে সাধারণত কোনো সংখ্যার পূর্বে যদি মাইনাস চিহ্নটা না থাকে, মানে বিয়োগ চিহ্নটা না থাকে, তাহলে সেই সকল সংখ্যাগুলোকে আমরা কি বলি? ধনাত্মক সংখ্যা বলি। যেমন বীজগণিত যখন আমরা লিখি 5 লিখি, 5-এর আগে প্লাস থাকে, তখন এটা হচ্ছে কি? ধনাত্মক সংখ্যা। যেমন 6-এর আগে কিছুই নাই, যেহেতু মাইনাস নাই তাহলে এখানে একটা প্লাস আছে, তাহলে এটাও একটা কি? ধনাত্মক সংখ্যা। এরপরে আমরা আসবো ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা হচ্ছে যে সাধারণত যে সকল সংখ্যার আগে বিয়োগ চিহ্ন অথবা মাইনাস চিহ্নটা ব্যবহার করা হয় অথবা থাকে, তাদেরকে আমরা কি বলি? সাধারণত ঋণাত্মক সংখ্যা বলি। এদের অনেক বিশ্লেষণ আছে, আমরা স্বাভাবিকভাবে এটা শিখি। প্রাথমিক পর্যায়ে আমরা এটাই শিখবো যে কোনো সংখ্যার আগে যদি মাইনাস থাকে তখন তাকে আমরা ঋণাত্মক সংখ্যা বলি। তো এখন এরপর হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা জিনিসটা কি? পূর্ণ সংখ্যাটা জিনিসটা হচ্ছে যে যাদের মধ্যে ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য থাকবে। যেমন এই যে দেখো, এখানে একটা শূন্য আছে, এখানে কিছু ঋণাত্মক সংখ্যা আছে এবং কিছু ধনাত্মক সংখ্যা আছে। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। ওকে, এখন আমরা একটা প্রশ্ন করতে পারি যে স্যার তাহলে শূন্য এটা কি? শূন্য এটা কি? শূন্য এটা একটা জোড় সংখ্যা। আমি বলে রাখতেছি শূন্য এটা একটা কি? জোড় সংখ্যা। কেন জোড় সংখ্যা সেটা নিয়ে আমি পরে একবার আলোচনা করব। এরপর আমাদের 2 নম্বর যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ম্যাজিক বর্গ সংখ্যা। ম্যাজিক বর্গ সংখ্যা। এই অধ্যায়ের মধ্যে যদিও ম্যাজিক বর্গ সংখ্যা থেকে কোনো অঙ্ক আসে না, কিন্তু আমাদের যেগুলো অবজেক্টিভ আসে, আমাদের যে অবজেক্টিভগুলো আসে ওই অবজেক্টিভগুলোতে আমরা এই ম্যাজিক বর্গ সংখ্যা বের করতে বলা হয় আমাদেরকে। মাঝে মধ্যে ক খর মধ্যে চলে আসে। তা আমাদেরকে যদি বলা হয় ম্যাজিক বর্গ সংখ্যা নির্ণয় করো, তাহলে সেটি হতে পারে 3 অঙ্কের ম্যাজিক বর্গ সংখ্যা, 4 অঙ্কের ম্যাজিক বর্গ সংখ্যা, 5 অঙ্কের ম্যাজিক বর্গ সংখ্যা। আমাদেরকে যেই অঙ্কের ম্যাজিক বর্গ সংখ্যা বের করতে বলুক না কেন, আমরা এই সূত্রটা ব্যবহার করবো। আমি একটু করে দেখাচ্ছি। সাপোজ আমাকে বলা হচ্ছে 3 অঙ্কের ম্যাজিক বর্গ সংখ্যা নির্ণয় করো। প্যাটার্নের মধ্যে এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, ম্যাজিক বর্গ সংখ্যাটা। তাহলে আমাকে যত অঙ্কের ম্যাজিক সংখ্যা বের করতে বলবে, ঠিক কত জায়গায় আমরা তত লিখব।
তাহলে আমাকে যদি বলে 3 অঙ্কের ম্যাজিক সংখ্যা নির্ণয় করো অথবা 4 অঙ্কের ম্যাজিক বর্গ সংখ্যা নির্ণয় করো, তাহলে 3 অঙ্কের বললে আমরা কত জায়গায় 3 লিখবো, 4 অঙ্কের বলে আমরা কত জায়গাতে 4 লিখবো, 5 অঙ্কের বলে 5 লিখবো। তো সাপোজ 3 অঙ্কের বলছে, সেজন্য আমি এখানে ক ছিল, কত জায়গায় 3 লিখছি, তারপর এখানে আরেকটা যেটা ক স্কোয়ার ছিল সেই কত জায়গায় আমি একটা 3 লিখছি, উপরে x স্কোয়ার, তারপর একটা কি দিব প্লাস যোগ 1, নিচে কত দিব আমরা একটা 2 দিব। এরপর দেখা যাচ্ছে 3 এটা বসে যাবে, তারপরে এটা কিন্তু গুণ, হ্যাঁ, তাহলে 3 এ 3 এ গুণ করলে 9 হয়, 9 এর সাথে 1 যোগ করলে কত হয় 10, তাহলে এখানে 10, নিচে হচ্ছে 2। এখন আমরা কাটাকাটি করলে 5 দুগুণে 10, 3 5 কত 15, তাহলে এটাকে বলা হয় 3 অঙ্কের ম্যাজিক বর্গ সংখ্যা। এখন যদি আমাকে 4 অঙ্কের ম্যাজিক বর্গ সংখ্যা বলে, তাহলে 3 এর জায়গায় এই জাস্ট ক যেখানে ছিল সেখানে একটা কত লিখবো আমরা 4 লিখবো, 5 অঙ্কের বললে 5 লিখবো, 6 অঙ্কের বললে 6 লিখবো। এই সূত্রটা দিয়ে আমরা যে কোনো ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে পারবো। তারপর প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই প্যাটার্ন অধ্যায়টা করতে গেলে যে সূত্রটা বেশি প্রয়োজন হয় আমাদের, এবং আমাদের যে সৃজনশীলগুলো থাকে ক খ গ নম্বরের মধ্যে যে সৃজনশীলটা আসে, এটা সবসময় আমাদেরকে করতে বলে কি সমষ্টি নির্ণয় করতে বলে, যেমন 50টি পদের সমষ্টি, 60টি পদের সমষ্টি, 70টি পদের সমষ্টি। তা আমাকে যদি সমষ্টি নির্ণয় করতে বলে, তখন আমাকে বলবে এভাবে যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার সমষ্টি অথবা যোগফল নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমরা সবসময় সূত্র এটা ব্যবহার করব। সেখানে কি ব্যবহার করব, আমরা প্রথমে লিখব প্রথম পদ যোগ শেষ পদ, তারপর গুণ পদ সংখ্যা ভাগ 2। আমি আবার বলি, স্বাভাবিক ক্রমিক সংখ্যার সমষ্টি, আমাকে যদি বলে 100টি পদের সমষ্টি কিংবা 50টি পদের সমষ্টি অথবা 60টি পদের সমষ্টি নির্ণয় করো, তখন আমরা এখানে লিখব প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। এখন এই যে আমরা যে সূত্রটা দিচ্ছি, তাহলে এখানে আমরা প্রথম পদ শেষ পদ এগুলো বলতে কী বোঝানো হচ্ছে, যেমন আমি এখানে একটা যদি ধারা লিখি, যে এখানে বলা হচ্ছে যে 1, তারপর হচ্ছে যে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে যে আমি যদি বলি এখানে 7 কিংবা 9, হ্যাঁ, তো তারপর ডট 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 দিয়ে আরও অনেক সংখ্যা আসবে। এখানে আমি লিখলাম যে কত 49 লিখলাম। তো এখন আমাকে বলছে এই সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা সমষ্টি কীভাবে নির্ণয় করব, এইখানে প্রথম পদ হচ্ছে কত 1, তাহলে আমরা 1 এটা এখানে লিখব। তারপরে আমাকে বলা হচ্ছে যে এটা প্রথম পদ হচ্ছে 1, এরপর আমাকে একটা বলছে শেষ পদ। শেষ পদ মানে হচ্ছে যে এখানে প্রথম পদ মানে হচ্ছে যে 1, দ্বিতীয় পদ মানে হচ্ছে 2, তৃতীয় পদ 5, তারপর চতুর্থ পদ হচ্ছে 7, পঞ্চম পদ হচ্ছে 9, এভাবে করে করে ষষ্ঠ, সপ্তম, অষ্টম। তো এভাবে করে করে 49তম পদ কোনটা সেটা আমাকে জানতে হবে, এবং এই 49 শব্দটাই হচ্ছে 49তম পদটাই হচ্ছে আমাদের শেষ পদ। যেমন প্রথম পদ 1 ছিল, আমি এখানে প্রথম পদের জায়গায় কত লিখবো 1 লিখব, দ্বিতীয় পদ হচ্ছে যে 3, তৃতীয় পদ হচ্ছে 5, চতুর্থ পদ হচ্ছে কত 7। এভাবে করে করে 49তম পদটা হচ্ছে কততম, মানে কততম সংখ্যা, হ্যাঁ, সেটা আমরা বের করবো, সেটা হচ্ছে আমাদের শেষ পদ। তাহলে প্রথম পদ আমরা 1 লিখবো, আর 49তম পদটা বের করার জন্য একটা টেকনিক আছে, সেটা আমরা ধীরে ধীরে শিখবো। শেষ পদটা এখানে লিখবো। দেন পদ সংখ্যা মানে কি, পদ সংখ্যা মানে হচ্ছে আমাকে যদি বলা হয় যে 50টি পদের সমষ্টি নির্ণয় করো, 60টি পদের সমষ্টি নির্ণয় করো, কিংবা 100টি পদের সমষ্টি নির্ণয় করো, ওই 50, 60, 100 এগুলোকে বলা হয় পদ সংখ্যা। তখন আমাকে যদি বলা হয় 49তম পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে 49টি পদের সমষ্টি বলে এখানে 49 হবে। যদি 50টি পদের সমষ্টি বলা হয় তাহলে এখানে 50 হবে। যদি 100টি পদের সমষ্টি বলা হয় তাহলে এখানে কত হবে 100 হবে। সেটা আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ শিখব। তারপর আমরা এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করে অ্যান্সারটা বের করব। এরপর আমাদের আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা যোগফল। এখন এই যে স্বাভাবিক সংখ্যা যোগফল বলতে কি বোঝানো হচ্ছে, আমাদেরকে মাঝে মাঝে নৈবিত্তিক মধ্যে এভাবে বলবো যে 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা যোগফল কত, 1 থেকে 40 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা যোগফল কত, কিংবা 1 থেকে 30 পর্যন্ত 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত। সাপোজ আমাকে বলা হচ্ছে যে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার যোগফল কত, ঠিক আছে। তখন আমরা কি করব, এই যে ক যেটা বলছে এই ক জায়গাতে শুধু আমরা 50 শব্দটা লিখবো। যেমন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, যে ক জায়গায় আমরা 50 লিখবো, লিখে গুণ দিয়ে ব্র্যাকেট দিয়ে আবার এই কত জায়গায় আমরা কত লিখব 50 লিখব। 50 যোগ 1 ভাগ কত 2। স্বাভাবিক সংখ্যা যততম বলবো, যেমন 1 থেকে 20 পর্যন্ত বলছে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার সমষ্টি কত, তখন কত জায়গায় লিখব 20। যদি বলা হয় 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার সমষ্টি কত, তাহলে আমরা কত জায়গায় লিখব 10। যদি 1 থেকে 60 পর্যন্ত বলো তাহলে কত জায়গায় কত লিখব 60 লিখব। এখন এই 2 দিয়ে যদি আমরা 50কে ভাগ করি তাহলে থাকে কত 25, এবং 50-এর সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কত হয় 51 হয়, ঠিক আছে। তাহলে এই যে আমরা 50কে 2 দিয়ে ভাগ করলাম 25, আর 51কে আমরা গুণ করব, 25 আর 51 গুণ করলে কত হয় 1275। তার মানে 1 থেকে 50 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো যদি আমরা যোগ করি তাহলে কত পাবো 1275 পাবো। এটা মূলত আমাদের যে অবজেক্টিভগুলো ব্যবহার করি সেই অবজেক্টিভে আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের তারপর যেটা আসতে পারে সেটা হচ্ছে যে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো।
মানে হচ্ছে আমাদেরকে একটা বর্গ সংখ্যা দিবে, যে কোনো একটা সংখ্যা দিবে এবং সেটা বলবে কি যে সেই সংখ্যাটা যোগফল হচ্ছে কি দুইটি সংখ্যার যোগফল হবে সেই, এবং যে দুইটা সংখ্যা আমরা যোগ করব সেই দুইটা সংখ্যার বর্গ থাকতে হবে, ঠিক আছে? মানে দুইটি বর্গ সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করো, এরকম কিছু অঙ্ক আসবে আমাদের। তো আমি একটা অঙ্ক দিয়ে বুঝাচ্ছি। তো এখানে আমি কিছু কথা লিখছি যে প্রদত্ত সংখ্যা থেকে ধাপে ধাপে বর্গ সংখ্যাগুলো বিয়োগ করে, মানে আমাদের যে সংখ্যাটা দিবে সেই সংখ্যা থেকে আমরা কি করব, ধাপে ধাপে ওই সকল সংখ্যা বিয়োগ করব যেগুলোর বর্গ সংখ্যা, যেগুলো মানে বর্গ থাকে সেগুলো। তারপর প্রাপ্ত বিয়োগফলের বর্গ সংখ্যার সাথে যে সংখ্যাটি বিয়োগ করা হবে তা বর্গ সংখ্যা যোগ করে দেখতে হবে, ঠিক আছে? তার সাথে বর্গ সংখ্যা যোগ করে দেখতে হবে। এটা হচ্ছে প্রসেসটা আমি লিখে দিয়েছি আর কি, যে কীভাবে কী করতে হবে। আসলে যখন আমরা কাজগুলো করব তখন বুঝতে পারবো। যেমন আমাদেরকে বলছে যে 25 সংখ্যাটিকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তার মানে দুইটি সংখ্যা এখানে আমরা যোগ করব, এবং যে দুইটা সংখ্যা যোগ করব সেই দুইটা সংখ্যা কি থাকবে, বর্গ থাকবে। ওই দুইটা সংখ্যা যোগ করে কত হয়, 25 হয়। আমরা সেটা ফাইন্ড আউট করবো। তাহলে দেখো আমি কি বলছিলাম, 25 সংখ্যা থেকে আমি ধাপে ধাপে বর্গ সংখ্যাগুলো বিয়োগ করবো। যেমন 1-এর বর্গ আছে, 4-এর বর্গ আছে, 9-এর বর্গ আছে, ঠিক আছে? তাহলে আমরা 25 থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে 25 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 24 হয়। তো 24-এর তো কোনো বর্গমূল নেই, কারণ আমি এখানে বলছি বিয়োগ করার পর প্রাপ্ত বিয়োগফলে কি থাকতে হবে, বর্গমূল থাকতে হবে, ঠিক আছে? তাহলে 24-এর কোনো বর্গমূল নেই, তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে না। তারপর 25 থেকে আমি 4 বিয়োগ করছি। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে 25 থেকে আপনি 2 বিয়োগ করেন, 3 বিয়োগ করেন। আমি কিন্তু বলছি কোনগুলো বিয়োগ করব, যেগুলোর বর্গমূল থাকবে। তাহলে 4-এর বর্গমূল আছে, তা 25 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত থাকে আমাদের, 21 অথবা 21 থাকে। এখন 21-এর তো কোনো বর্গমূল নেই, তাহলে এই দুইটা সংখ্যা বাদ যাবে। তারপর আমরা 25 থেকে 9 বিয়োগ করলাম। তো 25 থেকে যদি 9 বিয়োগ করি, 25 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কত থাকে, 16 থাকে। এখন আমাকে দেখতে হবে যে 25 থেকে 9 বিয়োগ করার পরে যে সংখ্যাটা আসতেছে সেটার বর্গমূল আছে কিনা। তাহলে 16-এর বর্গমূল কত, 16 বর্গমূল হচ্ছে 4, তাহলে আমরা পাইছি। এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে কি, 16-এর বর্গমূল যদি 4 হয় তাহলে আমরা এখানে লিখলাম মানে 4 স্কোয়ার, তারপর যোগ, এবং যে সংখ্যাটা বিয়োগ করছি 25 থেকে আমরা যে সংখ্যাটা বিয়োগ করি সেটার বর্গমূল কত, 3, তাহলে এখানে আমরা 3 দিলাম, 3-এর উপরে স্কোয়ার দিলাম। তাহলে দেখি আমরা রেজাল্টটা মিলাতে পারি কিনা। তাহলে 4-এর বর্গ কত, 4-এর বর্গ হচ্ছে 16, এবং 3-এর বর্গ কত, 3-এর বর্গ হচ্ছে 9, তাহলে 16 আর 9 যোগ করলে কত হয়, 25। তাহলে আমাকে কি বলছে যে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে এই দুইটি সংখ্যা হচ্ছে 4 এবং 3, এবং 4-কে আমরা বর্গ করছি, 3-কে আমরা বর্গ করছি। 4-কে বর্গ করে 3-কে বর্গ করে যেটা আসছে সেটা যোগফল হচ্ছে কত, 25। আমাকে এটাই বলছে। তাহলে 24 আর 21 দিয়ে কেন হয় নাই, কারণ 24-এর কোনো বর্গমূল নেই এবং 21-এর কোনো বর্গমূল নেই। আমরা এভাবে আমাদেরকে যদি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলে আমরা এভাবে ইনশাল্লাহ করে সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্যাটার্ন অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্যাটার্ন নির্ণয় করা, জ্যামিতিক প্যাটার্ন বা বীজগণিতীয় রাশি। এর মানে কি, এর মানে হচ্ছে যে আমি শুরুতে কিছু কথা বলছিলাম, যেমন 2, 4, 6, কিংবা 1, 5, 7, কিংবা 5, 10, 15, এগুলো এভাবে কেন গঠন করা হচ্ছে। 2-এর পরে তো স্বাভাবিকভাবে 3 আসার কথা ছিল, তাও 4-এর পরে 5 হওয়ার কথা ছিল, 1-এর পরে 4 হওয়ার কথা ছিল, 5-এর পরে 6, 7, 8 এভাবে হওয়ার কথা ছিল, কিন্তু ওরা এভাবে কেন গঠন করা মানে গঠিত হচ্ছে। তাহলে এখানে একটা প্যাটার্ন বিদ্যমান। এখন আমাকে যদি বলা হয় যে 2, 4, 6, 6-এর পরে কত হবে, 6-এর পরে স্বাভাবিকভাবে 8 হবে, ওই 8টা আমরা কীভাবে বের করব, কিংবা 1, 5, 7, 7-এর পরে স্বাভাবিকভাবে কত হবে, 9 হবে। এই 9টা বের করার টেকনিকটা কি, এটা কীভাবে আসছে, কিংবা 5, 10, 15, 15-এর পর স্বাভাবিকভাবে কত হয়, 20 হয়, মানে 20 কেন হবে, এই ধারাটা কি, 20-এর পর 15-এর পর তো 16 হওয়ার কথা, 17 হওয়ার কথা, তাই না? তাহলে এই 15-এর পরে, তাহলে এই 15-এর পরে কেন আমরা 20 লিখব, 20-এর পরে কেন আমরা 25 লিখব, সেই ধারাটা কি, সেই প্যাটার্নটা কি, সেই নিয়মটা কি, এইটাই হচ্ছে আমাদের আজকে বীজগণিত প্যাটার্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। তাহলে এখানে আমি কি লিখছি, জ্যামিতিক প্যাটার্ন বা বীজগণিতের রাশি নির্ণয়। এখানে আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করব। একটা হচ্ছে যে প্রতিটি পদের বিয়োগফল সমান হলে, এগুলো কি সেগুলো আমি একটু পরে উদাহরণ দিয়ে বোঝাবো। যে প্রতিটি পদের বিয়োগফল যদি সমান হয় তাহলে আমরা একটা নিয়ম অবলম্বন করব। আর একটা হচ্ছে যে প্রতিটি পদের বিয়োগফল ভিন্ন হলে, মানে যখন আমরা পদগুলো পাশাপাশি বিয়োগ করব, তখন যদি আমাদের বিয়োগফলটা যদি না মিলে, ভিন্ন হয়, তখন আমরা কোন টেকনিকটা অ্যাপ্লাই করব। তা আমি প্রথমটা একটু দেখাচ্ছি যে প্রতিটি পদের বিয়োগফল যদি সমান হয় তখন আমরা কি পদ্ধতি অবলম্বন করব। যেমন আমরা এখানে কিছু ধারা লিখলাম, কিছু পদ সংখ্যা লিখলাম, যেমন 6, 11, 16, 21। আমরা এখানে 4টা ধারা লিখছি। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে যে 21-এর পর কত হবে, কিংবা তারপরের সংখ্যার পর কত হবে, কিংবা তারপরের সংখ্যার পর কত হবে, কিংবা কেন 6-এর পর 11 হচ্ছে, 6, 11-এর পর কেন 16 হচ্ছে, এখানে নিয়মটা কি, ধারাটা কি, প্যাটার্নটা কি, ঠিক আছে? তো আমি কি বলছি,
প্রতিটি পদের বিয়োগফল সমান হলে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে পাশাপাশি যে পদগুলো আছে তাদেরকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, আমার প্রথম কাজ হচ্ছে পাশাপাশি যে পদগুলো আছে তাদেরকে বিয়োগ করতে হবে। দেন আমি কি করছি, 21 থেকে আমি 16 বিয়োগ করছি, তাহলে 21 থেকে 16 গেলে কত হয় 5। তারপর 16 থেকে 11 বিয়োগ করছি, 16 থেকে 11 বিয়োগ করলে কত হয় 5 হয়। আবার 11 থেকে 6 বিয়োগ করছি, হ্যাঁ 11 থেকে 6 বিয়োগ করে কত হয় 5 হয়। তাহলে আমি কি বলছি, তাহলে আমি তো বলছিলাম যে প্রতিটি পদের পার্থক্য যখন সমান হবে তখন আমরা একটা পদ্ধতি অবলম্বন করে তাদের প্যাটার্নটা বের করবো, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে প্রতিটি পদের পার্থক্য দেখা যাচ্ছে এখানেও 5, এখানেও 5, এখানেও 5, তার মানে প্রতিটি পদের পার্থক্য সমান, সেজন্য আমি লিখছি প্রতিটি পদের পার্থক্য 5 করে। এখন আমাদের যদি বিয়োগ করার পর প্রতিটি পদের পার্থক্য সমান হয় তাহলে আমরা ওই পার্থক্যটা ব্যবহার করেই জ্যামিতিক প্যাটার্নটা নির্ণয় করব অথবা বীজগণিতীয় রাশিটা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলতেছি, আমাদের যদি প্রতিটি পদের পার্থক্য সমান হয় তাহলে আমরা ওই পার্থক্য ব্যবহার করেই আমাদের কাঙ্ক্ষিত বীজগাণিতিক রাশি অথবা বীজগণিতীয় রাশি অথবা জ্যামিতিক প্যাটার্ন আমরা নির্ণয় করব। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের পার্থক্য কত করে 5 করে, তাহলে আমরা প্যাটার্নটা বের করতেছি। দেখো আমাদের প্রথম সংখ্যাটা কত 6, এখন এই 6 সংখ্যাটা কীভাবে বাড়ছে এই প্যাটার্নটা আমরা বের করব, নিয়মটা বের করব, সূত্রটা বের করব। তাহলে ব্যবধান কত ছিল 5 ছিল, 5 এটা লিখছি। তো প্রথম সংখ্যা হওয়ার কারণে আমরা 5কে 1 দিয়ে গুণ করব, দ্বিতীয় সংখ্যা বললে 5কে আমরা 2 দিয়ে গুণ করব, তৃতীয় সংখ্যা বললে 5কে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে প্রথম সংখ্যা হওয়ার কারণে আমরা 5কে 1 দিয়ে গুণ করছি, 5কে 1 দিয়ে গুণ করলে কত হয় 5 1 5। কিন্তু আমাদের এখানে সংখ্যা হচ্ছে 6, আমাদেরকে প্রমাণ করতে বলছে 6 কিন্তু আমরা প্রমাণ করছি 5। এখন এই 5কে যদি 6 করতে হয় কত যোগ করতে হবে, তাহলে 1 যোগ করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা কি সবসময় কি 1 যোগ করব, না আমার যদি প্রয়োজন হয় যোগ করার তাহলে আমরা সংখ্যা যোগ করব, যদি আমার প্রয়োজন হয় বিয়োগ করার তাহলে আমরা সংখ্যা বিয়োগ করব। তাহলে 5কে আমি 1 দিয়ে গুণ করছি কেন, প্রথম সংখ্যা নির্ণয় করবো সেই জন্য। তো 5কে 1 দিয়ে গুণ করলে কত হয় 5 1 5, আর 5-এর সাথে যদি 5কে যদি 6-এ রূপান্তর করতে হয় তাহলে 1 যোগ করতে হয়, 5 আর 1 যোগ করলে 6। তাহলে আমরা প্রথম সংখ্যাটা প্রমাণ করতে পারছি। এখন 6 থেকে 11 কীভাবে হয়, আবার সেই ব্যবধান, ওই যে 5 ব্যবধান ছিল, এবার 5কে আমরা 2 দিয়ে গুণ করব। কেন 2 দিয়ে গুণ করব, কারণ আমাদের দ্বিতীয় সংখ্যা নির্ণয় করতে হবে। তো 5কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয় 5 দুগুণে 10, এবং আমাদের দ্বিতীয় সংখ্যা হচ্ছে কত 11। তো 10কে যদি 11তে কনভার্ট করতে হয় তাহলে কী করতে হবে, 10-এর সাথে 1 যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে 10-এর সাথে 1 যোগ করলে কত হয় 11 হয়। তাহলে আমাদের দেখা যাচ্ছে আমরা এই টেকনিকটা অবলম্বন করে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা প্রমাণ করতে পারতেছি। তাহলে আমরা অবশ্যই ইনশাল্লাহ তৃতীয় এবং চতুর্থ সংখ্যা বের করতে পারবো। তাহলে আমাদের জ্যামিতিক প্যাটার্ন বা বীজগণিত রাশিটা কী হবে, 5ক যোগ 1। এখন 5ক মানে কি, ক মানে হচ্ছে যে প্রথম সংখ্যা বললে কত জায়গায় 1 হবে, দ্বিতীয় সংখ্যা বললে কত জায়গায় 2 হবে, তৃতীয় সংখ্যা বললে কত জায়গায় 3 হবে। মানে মোট কথা হচ্ছে আমাদের যে সংখ্যাটা নির্ণয় করতে বলবে সেই সংখ্যাটা আমরা করার স্থানে বসাবো। যেমন আমাদের তৃতীয় সংখ্যা হচ্ছে 16, তাহলে আমরা 16 প্রমাণ করার চেষ্টা করি। তাহলে তৃতীয় সংখ্যা মানে 5-এর জায়গায় কত লিখবো, সরি কত জায়গায় আমরা লিখবো 3। তাহলে 5-এ আর 3-এ গুণ করলে কত, 3 5-এ 15, 15-এর সাথে 1 যোগ করলে কত হয় 16। এবার চতুর্থ সংখ্যাটা তাহলে কত জায়গায় 4 লিখবো, 4 5-এ 20, 20-এর সাথে 1 যোগ করলে কত হয় 21 হয়। ঠিক আছে, তাহলে আমরা যদি আমাদেরকে অঙ্কের মধ্যে বীজগাণিতিক রাশি অথবা জ্যামিতিক প্যাটার্ন নির্ণয় করতে বলে তখন আমরা দেখব আমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের পার্থক্য সমান কিনা। এখন সবসময় যে 5 আসবে বিষয়টা এমন না, তাদের পার্থক্য 2 হতে পারে, তাদের পার্থক্য 3 হতে পারে, তাদের পার্থক্য 4 হতে পারে, বাট সমান হবে। 2 আসলে সবগুলো 2 হবে, 5 আসলে সবগুলো 5 হবে, 4 হলে সবগুলো 4 হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দ্বিতীয় বীজগাণিতিক রাশি নির্ণয়ের ধাপটা ছিল কি, যদি বিয়োগফল ভিন্ন হয়। এখন আমি প্রথমে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে কি, আমাদের পার্থক্যগুলো যদি সমান হয়। তো আমাদের বইয়ে পার্থক্যগুলো এইভাবে নির্ণয় করা হয়। ঠিক আছে, আমি যেহেতু আমার মতো করে করছি এখন আমরা এটা বইয়ের নিয়মে করতেছি। তাহলে দেখো 62 থেকে যদি 49 বিয়োগ করা হয় তাহলে পার্থক্য কত 13, এবং 49 থেকে 38-এর পার্থক্য হচ্ছে 11, 38 থেকে 29-এর পার্থক্য হচ্ছে 9, এবং 29 থেকে 22-এর পার্থক্য হচ্ছে কত 7। এখন তো আমাদের পার্থক্য টোটালি ভিন্ন, মানে মিল নেই, কিন্তু কিছুক্ষণ আগে আমাদের পার্থক্য ছিল 5। যদি পার্থক্য সমান থাকে, মানে 5 থাকবে বিষয়টা এমন না, সমান থাকতে হবে, তখন আমরা কিছুক্ষণ আগে যে নিয়মটা করছি সেটা ফলো করব। আর যদি পার্থক্য আমাদের মিল না থাকে তখন আমরা কি করব, তখন এইভাবে লিখব যে প্রতিটি পদের পার্থক্যের পার্থক্য কত সেটা বের করে। দেখো এখানে 22 থেকে 29, 29 থেকে 38, 38 থেকে 49, 49 থেকে 62, এদের পার্থক্য হচ্ছে 7, 9, 11, 13, এগুলো একটু মিল নেই। তখন আমরা কি করব, প্রতিটি পদের পার্থক্যের মানে এদের যে পার্থক্যটা, এদের মধ্যে যে পার্থক্যটা, ওই পার্থক্যের আবার নতুন করে একটা পার্থক্য বের করব। তাহলে দেখো 13 থেকে যদি 11 বিয়োগ করা হয় তাহলে 2, 11 থেকে যদি 9 বিয়োগ করা হয় 2, 9 থেকে যদি 7 বিয়োগ করা হয় কত হয় 2 হয়। তাহলে এদের পার্থক্য কত করে 2 করে, প্রতিটি পদের পার্থক্যের পার্থক্য হচ্ছে কত করে 2 করে। ওকে,
তাহলে আমাদের পার্থক্য যদি কি বলছিলাম, পার্থক্য যদি মিল থাকে তাহলে ওই পার্থক্যটা ব্যবহার করে আমরা বীজগাণিতিক রাশি অথবা কি জ্যামিতিক প্যাটার্নটা বের করবো। তাহলে দেখো পার্থক্য কত ছিল 2 আর আমাদের প্রথম সংখ্যা কত ছিল 7 ছিল, তাহলে 2 গুণ 1, 1 কেন, ওই যে প্রথম সংখ্যা বের করতে বলছে সেজন্য 1, তাহলে 2কে 1 দিয়ে গুণ করলে কত হয় 2 হয়, কিন্তু আমাদের প্রথম সংখ্যা ছিল কত 7, তো 2কে এখন 7-এ যদি রূপান্তর করতে হয় সংখ্যা যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, অবশ্যই যোগ, তাহলে আমরা কত যোগ করবো 5, তাহলে 2 এর সাথে 5 যোগ করলে কত হয় 7, এই যে আমরা 7 প্রমাণ করলাম। তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে কত আমাদের কত 9, এখন আমাকে 9 প্রমাণ করতে হবে। তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে দেখো পার্থক্য কত ছিল 2, এই যে 2 লিখছি, 2 লেখার পরে আমরা কি করব দ্বিতীয় সংখ্যা বলার কারণে 2 দিয়ে গুণ, তাহলে 2কে 2 দিয়ে গুণ করলে কত হয় 4, কিন্তু আমাদের দ্বিতীয় সংখ্যা হচ্ছে 9, এখন 4কে যদি 9 এ রূপান্তর করতে হয় তাহলে কত যোগ করতে হবে 5 যোগ করতে হবে, তাহলে আমরা 5 যোগ করলাম, কিন্তু কিছুক্ষণ আগে আমরা কত যোগ করছিলাম 1, যখন আমার যত প্রয়োজন যোগ করব যত প্রয়োজন বিয়োগ করব, বিষয়টা এমন না যে সবসময় 1 যোগ করতে হবে সবসময় 5 যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা প্রথম সংখ্যা ব্যবহার করছি পাচ্ছি কত 7 এবং দ্বিতীয় সংখ্যা কত পাচ্ছি আমরা 9, ওকে। তাহলে আমাদের জ্যামিতিক প্যাটার্ন অথবা বীজগণিত রাশি হবে, তাহলে আমাদের বীজগাণিতিক প্যাটার্ন কি হচ্ছে, প্যাটার্ন হচ্ছে যে ওই যে পার্থক্য ছিল 2 এবং 2 এর সাথে একটা ক লিখবো, ক মানে হচ্ছে যে প্রথম পদ বললে ক জায়গায় 1, দ্বিতীয় পদ বললে 2, তৃতীয় পদ বললে 3, তারপর আমরা প্রত্যেকবার কত যোগ করতেছি এখানে 5 যোগ করতেছি, তাহলে আমাদের বীজগাণিতিক প্যাটার্ন হচ্ছে 2ক যোগ 5, ওকে। এখন অনেকের প্রশ্ন থাকতে হবে তাহলে স্যার আপনি 2ক যোগ 5 এটা দিয়ে আমাকে 22, 29 এগুলো প্রমাণ করে দেন, কারণ আমাদের মূল সংখ্যা হচ্ছে এগুলো। এখন আমি যেটা বলি সেটা হচ্ছে যে এদের মধ্যে এদের যে পার্থক্যটা ওই পার্থক্যের সাথে 2 যোগ করে পূর্বের সংখ্যার সাথে যোগ করলে আমাদের পরবর্তী সংখ্যাটা চলে আসতেছে। যেমন আমি যদি একটু দেখি, যেমন আমাদের সর্বশেষ সংখ্যা হচ্ছে কত 13, তাহলে দেখা যাচ্ছে যে 11 থেকে 13 ব্যবধান হচ্ছে 2, 9 থেকে 11 ব্যবধান হচ্ছে 2, 7 থেকে 9 ব্যবধান হচ্ছে 2, তার মানে 13-র সাথে আমরা আবার কি করব 2 যোগ করব, তাহলে 13-র সাথে আমরা 2 যোগ করলাম, তাহলে 13-র সাথে 2 যোগ করলে কত হয় 15 হয়, এই 15কে এখন আমরা 62-র সাথে যোগ করব, তাহলে 15কে যদি 62-র সাথে যোগ করা হয় 5 ও 2 যোগ করলে 7, 6 এর যোগ করলে 7, তার মানে আমাদের পরবর্তী সংখ্যাটা হচ্ছে কত 77, ক্লিয়ার। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা এই বীজগাণিতিক প্যাটার্ন দিয়ে যেই সংখ্যাটা বের করব তার সাথে আবার 2 যোগ করতে হবে, 2 যোগ করে তার পূর্বেরটার সাথে যোগ। যেমন আমি যদি বলি যে আমাদের এখানে 1, 2, 3, 4 এটা হচ্ছে চতুর্থ সংখ্যা, এখন আমরা একটা পঞ্চম সংখ্যা বের করব, পঞ্চম সংখ্যা যদি বের করি তাহলে আমরা 2 লিখে কত জায়গায় আমরা একটা 5 দিব, তারপর এখানে আমরা যোগ করব 5, তাহলে কত দাঁড়াচ্ছে 5 আর 2 গুণ করলে 10, 10-এর সাথে যদি আমরা 5 যোগ করি 15, তাহলে এই পরের সংখ্যাটা যেটা আসবে এর মানে 62-র পরে যে সংখ্যাটা আসবে ওই দুই সংখ্যার ব্যবধান হচ্ছে কত 15, ঠিক আছে। তাহলে 15 কীভাবে হচ্ছে দেখো, 15 হচ্ছে ওই যে 13-র সাথে 2 যোগ করতে হবে, 13-র সাথে 2 যোগ করলে তো 15 হয়, আমি তো কিছুক্ষণ আগে বলছি যে 13-র সাথে 2 যোগ করলে 15 হয়, এবং ওই 15-র সাথে আমরা কি করব 62 পূর্বেরটা যোগ করলে পরবর্তী সংখ্যাটা চলে আসবে, ওকে। প্রিয় শিক্ষার্থীরা, তা আমাদের পরবর্তী ধাপটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। তো ফিবোনাক্কি সংখ্যাটা মানে কি, ফিবোনাক্কি সংখ্যাটা একেবারে সহজ, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল তার পরবর্তী সংখ্যাটি, যেমন আমি দেখাচ্ছি 0 আর 1 যদি যোগ করি তাহলে কত হয় 1 হয়, তাহলে এই যে 1, আমি আবার বলতেছি 0 আর 1 যদি যোগ করা হয় তাহলে কত হয় 1 হয়, তাহলে দেখো এই পাশাপাশি দুইটি সংখ্যার যোগ করে কিন্তু তার পরবর্তী সংখ্যাটা হচ্ছে, এবং 1 এ 1 যোগ করলে কত হয় 2, তাহলে দেখো এই যে 2, তারপর 2 এর 1 যোগ করলে কত হয় 3, এই যে 3, তারপর 3 এ 2 যোগ করলে কত হয় 5। ফিবোনাক্কি সংখ্যা মানে হচ্ছে যে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল হচ্ছে যে তার পরবর্তী সংখ্যাটা। তো এই যে আমি আজকে যে আলোচনা করলাম এগুলো হচ্ছে বেসিক, এবং এই কয়েকটা বিষয় জানা থাকলে আমরা ইনশাল্লাহ প্যাটার্নের অধ্যায়টা খুব ভালোভাবে আনসার করতে পারবো। তো আমি ধাপে ধাপে পরবর্তী সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।